আমি তো বলবো বাংলাদেশে কোনো টেস্ট তৈরি হওয়া উচিত না। না, প্রথম সবকিছুই খুবই ভালো লাগার বিষয়। ভাইয়া আজকে রিশাদের বলে আউট হয়েছেন, বাট সাম্প্রতিক সময়টা কিন্তু রিশাদ খুব ভালো জি, জি, করছে, বিগ ব্যাশ খেলে এসেছে। জি, জি। আজকে ওকে ফেস করলেন। ওভারঅল আসলে রিশাদের কতটুকু সম্ভাবনা দেখছেন এবং রিশাদ কেমন করছে, মানে ভবিষ্যতে তারকা সাকিব আল হাসান, মোস্তাফিজুর ওরা তো ফ্র্যাঞ্চাইজি। আপনি একজনের সাথে মিলাতে পারবেন না। আমার কাছে মনে হয় যে রিশাদরে আমি 2-3 বছর আগে যখন খেলেছিলাম এইচপিতে, তার চেয়ে এখন আমি অনেক অনেক ম্যাচিওর দেখছি। সাথে ওর বোলিংয়ের বৈচিত্র্য যেগুলো বলেন, তারপরে ভেরিয়েশন, মাইন্ড সেট আপ থেকে শুরু করে টেকটিক্যাল জিনিসগুলো অনেক পরিবর্তন আসছে। এটা বোঝাই গেছে সে আপনার বিগ ব্যাশ খেলেছে। ওইখানে খেলে হয়তো কিছুটা মাইন্ড সেট আপ থেকে শুরু করে যেটা বলেন টেকটিক্যাল জিনিসগুলো অনেক ইমপ্রুভ করেছে, আগে চেয়ে অনেক বেটার আমার আরও। মইনুল ভাই, যে জিনিসটা বলতে চাই, আপনারা যারা টেস্ট ক্রিকেটটা খেলেন, সো আপনাদের সবাই শুধু টেস্ট ক্রিকেটে যে তকমা দেওয়া হয়, আপনারা যে সাদা বলেও খেলতে পারেন, আপনি আছেন সাদমান ভাইয়া, যে আসুক না কেন, আসলে একটা ক্রিকেটারকে লাল বলে তকমা দিয়ে দেওয়া, এটা আসলে একটা ক্রিকেটারের জন্য কতটুকু বিপজ্জনক? এটা তো আমি আগেও বলেছি যে দেখেন, আপনি ওয়ান ডে খেলান না খেলেন এটা হলো পরের কথা। এটা আপনি ওটা একটা প্লেয়ারের পারফরমেন্স বেসের উপর খেলাতে পারবেন। তার মানে এই না যে ও প্লেয়ার আপনি ওকে এরকম টুর্নামেন্টে অথবা ডোমেস্টিক যেসব টুর্নামেন্ট হবে অ্যাটলিস্ট ওইখানে সুযোগ দেওয়া উচিত। কারণ ওকে যদি আপনি সারাদিন লাল বলের জন্য তৈরি করেন, লাল বলের জন্য একটা ব্যাড এক্সাম্পল হবে। ব্যাড এক্সাম্পল কি, তখন ওকে দেখে আরেকটা আপনার ছোটোবেলায় যে আপনারা সবাই বলেন যে সবার একটা স্বপ্ন থাকে টেস্ট খেলার, ওই টেস্ট খেলার স্বপ্ন কারো থাকবে না তখন। কারণ ও তো দেখছে ওর সামনে একটা সাদমান নামে একটা প্লেয়ার অথবা মুমিনুল নামে একটা প্লেয়ার আছে যারা শুধু সাদা বল খেলতে পারে, লাল বল খেলে, তাও 5 মাস পরে। আর সাদা বলে এখানে কোনো টুর্নামেন্টে অথবা বিপিএল হোক কোনো জায়গায় সে খেলতে পারে না। আলটিমেট জিনিস তো আপনার ফিনান্সিয়াল জিনিসটাও তো আসে। তো ওই জিনিসগুলো হলে তখন আপনার ওই টেস্ট প্লেয়ার আপনাদের ভবিষ্যতে বলবেন যে টেস্ট প্লেয়ার বের হওয়ার চান্স নাই। আমাকে যদি বলে যে টেস্ট প্লেয়াররা ভবিষ্যতে আপনারা এরকম কোয়েশ্চেন আসতে পারে যে আপনি টেস্ট প্লেয়ারদের জন্য কী বলবেন, আমি তো বলবো বাংলাদেশে কোনো টেস্ট প্লেয়ার তৈরি হওয়া উচিত না। এরকম অবস্থা গেলে টেস্ট প্লেয়ার উচিত হবে না। কারণ কি, আপনি কোনো সাদা বলে কোনো গেম খেলতে পারছেন না। আমার কাছে এটা বেটার এক্সাম্পল। একটা প্রশ্ন করতে চাই, 82 বলে 83 রান স্ট্রাইকটা রোটেট করে খেলেছেন, 54 রানে হেরে গেছেন, বাট কেউ ওইভাবে সঙ্গ দিতে পারেনি। উইকেটটা কেমন দেখলেন? নিজের উইকেট তো আপনারা জানেন, করেছেন? উইকেট আপনার সবসময় বগুড়ার উইকেট আপনারা সবাই জানেন, বগুড়া সবসময় হাই স্কোরিং উইকেট হয়। ব্যাটসম্যানদের ফরে অনেক থাকে। তা আমার কাছে মনে হয় যে আমি যে 83 রান করলাম এটা এনাফ ছিল না। আমার অ্যাটলিস্ট আমি 50 ওভার যদি ব্যাটিং করতে পারতাম তাহলে হয়তো খেলাটা আরেকটু ক্লোজ হতো। তা আমি যে জায়গায় আউট হয়েছি ওটা ডিসিশনটা একটু ভুল নিয়ে নিয়েছি। আর লাস্ট একটা কোশ্চেন, সেটা হচ্ছে আজকে কিন্তু আমরা দেখলাম অনেক ক্রাউড ছিল। জি, জি। ইউজুয়ালি ঘরোয়া লিগে এরকম ক্রাউড দেখা যায় না। সো বগুড়ার এই ক্রাউডটা নিয়ে কি বলবেন? বগুড়া এমন একটা জায়গা যেখানে বগুড়ার মানুষজন, আমি যতবারই আসছি, যতবারই আগে তো প্রিমিয়ার লিগ যেসব খেলা হতো, ইভেন এইচপির ক্যাম্প হয়েছিল, বগুড়ার মানুষজন আমার কাছে মনে হয় যে ক্রিকেট প্রেমী। তারা সবসময় ক্রিকেটটা, কারণ কি এখানে খুব বেশি খেলা হয় না, যখন খেলা হয় তারা সবসময় এখানে খেলা দেখতে আসে। এটা আমার কাছে মনে হয় যে ক্রিকেট যারা খেলা দেখে আমাদের প্লেয়ারদের জন্য খুবই ভালো, কারণ দর্শক থাকলে খেলাটা ভালো হয় আর কি। আসলে প্রথম সেঞ্চুরি, এর আগে 89 রানের একটা ইনিংস ছিল, আসলে 5-এ নেমেছেন। সচরাচর তো আসলে এত আগে ব্যাটিং করার সুযোগ হয় না। সো কি মনে হয়, আকবর আলী সুযোগ পেলে সামনে আরও ভালো কিছু করতে পারবে কিনা? প্রথম সেঞ্চুরি কতটুকু খুশি? দেখুন, অনেক ভালো লাগছে, কারণ ম্যাচ উইনিং একটা কন্ট্রিবিউশন ছিল, তো এটা সবথেকে বড় ভালো লাগার বিষয়। আর যখন নেমেছি আসলে 20 ওভার হয়েছিল, তো 30 ওভার খেলার মতো অপরচুনিটি ছিল, তো জাস্ট একটা জিনিসই মাথায় ছিল যে 40 ওভার পর্যন্ত ইনিংসটা ক্যারি করতে হবে। তো তারপরে আসলে মানে আমরা মিডল ওভারে ভালো ব্যাটিং করতে পেরেছি এবং রানটা হয়ে গিয়েছে আলহামদুলিল্লাহ। প্রথম সেঞ্চুরি নিয়ে কি বলবেন? না, প্রথম সব কিছুই খুবই ভালো লাগার বিষয়। আমারও মনে হয় যে ইভেন প্রিমিয়ার লিগেও আমি যখন নামতাম হয়তো বা ওভার কম পেতাম, যেমন 89 রানের একটা ইনিংস ছিল, সেখানেও আমি মানে ওভার শেষ হয়ে গিয়েছিল। তো এবং কিছু অপরচুনিটি অবশ্যই মিসও করেছিলাম। তো এবার যখন আমি 70 রান মানে পার করি, তখন একটা টার্গেট ছিল যে না, আমার হাতে সময় আছে, তো আই শুড মেক ইট কাউন্ট। আকবর ভাই, ভক্ত সমর্থক যারা আছে সবাই আক্ষেপ করে বলেন আপনার আন্ডারে আসলে আমরা যুব বিশ্বকাপ জিতেছি, আপনার নেতৃত্বে যারা খেলেছে সবাই জাতীয় দলের নিয়মিত মুখ, আপনাকে নিয়ে সবাই আফসোস করে, অনেকে আক্ষেপও করে। ওইভাবে সুযোগটা আসলে হয়ে ওঠে নাই। সামনে পাকিস্তান সিরিজ আছে, তার আগে সেঞ্চুরি দিয়ে শুরু করলেন। সো নির্বাচকও একদম না, দেখুন, আমার মনে হয় যে এটা তো আসলে আমার কোনো কন্ট্রোল নেই। আমার কাজ হলো মাঠে ভালো খেলার ট্রাই করা, এবং সেটাই করে যাবো ইনশাল্লাহ। বাকিটা তো মানে যাদের কল তারা কল নেবে, বাট এটা আসলে আমার কন্ট্রোলে নেই। নির্বাচকের সাথে কোনো কথা হয়েছে কিনা আজ? না, আমি তো মাঠ থেকে এসে একটু এখানে প্রেজেন্টেশনে চলে আসলাম, তো কারোর সাথে কোনো কথা হয়নি। আকবর ভাই, এই
পিচটাতে আগে থেকে ধারণা করা হচ্ছিল 300+ স্কোর হতে পারে। আজকে খেললেন এবং দেখলাম যে বেশ কিছু শট খুব কনফিডেন্টের সাথে খেলেছেন, ব্যাটে বলে হচ্ছিল। ওভারঅল পিচটা কেমন দেখলেন এবং পিচটা থেকে ব্যাটে বল লাগা থেকে কনফিডেন্ট পাচ্ছিলেন কিনা? না দেখুন, উইকেট তো খুবই ভালো ছিল, যেটা আপনারাও প্রথম থেকে এক্সপেক্ট করছিলেন, আমরাও এক্সপেক্ট করছিলাম যে হাই স্কোরিং খেলা হবে এবং এটাই হয়েছে। আমার মনে হয় যে এরকম উইকেটে যদি আমরা রেগুলার খেলতে পারি তাহলে অবশ্যই আমাদের একটা মানে বড় স্কোর করার এবং বড় স্কোর চেস করার একটা অভ্যাস করে উঠবে ইনশাল্লাহ। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ ভাইয়া।